শেয়ার হোল্ডাররা এই সুযোগে দ্রুত বিক্রি করছে শেয়ার, এতে বাজারেও পড়েছে অস্থিরতা। ইউএস এর যে শুল্ক নীতিতে যে পরিবর্তন আসছে সেটার একটা ইম্প্যাক্ট রয়েছে। টাস্ক ফোর্সের মাধ্যমে কমিশন যখন প্রস্তাব পাবে সেই প্রস্তাব অনুযায়ী কাজ করে যাবে। বিএসইসি কে ঘিরে বিনিয়োগকারীদের যে চাপা ক্ষোভ বিরাজ করছে সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা করছে কমিশন? স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানের শুরুতেই এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। আরও একটি হতাশার সপ্তাহ পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে সূচক 108 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5097.33 পয়েন্ট। লেনদেন 840 কোটি 20 লাখ টাকা কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1596 কোটি 16 লাখ টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 1108 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 77টির, কমেছে 299টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দর। পতনে যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 250 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,259 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 32 কোটি 41 লাখ টাকা। এছাড়া 301 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 65টির, কমেছে 218টির এবং অপরিবর্তিত রয়েছে 18টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজ হাউস লিমিটেডের হেড অফ কর্পোরেট ইন্টারমিডিয়ারি আব্দুল কাদের নাবিল। আমরা মার্কেট কি দেখতে পাচ্ছি 11.15 এসে মার্কেট অ্যানুয়ালাইজ পি দাঁড়িয়েছে 11.15 আর টার্নওভার ভেলোসিটি 7.29%। মার্কেট আরএসআই বর্তমানে 28.63% তে নেমে এসেছে এবং মার্কেট মানি ফ্লো ইন্ডেক্স বর্তমান অবস্থান করছে 42.17 এবং ডিভিডেন্ড ইল্ড বর্তমান কারেন্ট মার্কেট সিচুয়েশন ডিভিডেন্ড ইল্ড দাঁড়িয়েছে 4.41%। মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও আমরা দেখতে পাচ্ছি যে 13.40 তে অবস্থান করছে। আর যেহেতু এই সপ্তাহটা আমরা বিভিন্ন একটা ডিভিডেন্ড এবং ইপিএস মৌসুম আমরা বলি, কারণ এখানে ডিসেম্বর এন্ডিং এর অধিকাংশ শেয়ারের দর শেয়ারের ডিভিডেন্ড আসতে শুরু করেছে। কিছু কোম্পানি ইতিমধ্যে ভালো এবং মন্দ ডিভিডেন্ড ডিক্লেয়ার অলরেডি করেছে এবং সামনে অনেকগুলো কোম্পানির ডিভিডেন্ড আসবে। পাশাপাশি ফার্স্ট কোয়ার্টার আসবে যাদের ডিসেম্বর এন্ডিং কোম্পানিগুলোর, এবং থার্ড কোয়ার্টার আসবে যেগুলোর জুন এন্ডিং কোম্পানিগুলোর। তো এই সপ্তাহ এবং আগামী সপ্তাহগুলোতে আমরা একটা ইপিএস আসার বা কর্পোরেট ডিক্লারেশনের দিক দিয়ে আসলে পুঁজিবাজার একটু ভোলাটাইল থাকবে। তো যেসব শেয়ারগুলোর ভালো ডিভিডেন্ড বা ভালো ইপিএস আসবে সেসব শেয়ারগুলোতে প্রাইস মুভমেন্টটা কিছুটা পজিটিভ থাকবে বলে আমরা আশা করি। উইকলি টার্নওভার মধ্যে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যাল সেক্টরে 197 কোটি টাকার লেনদেন হয়েছে। ব্যাংকিং সেক্টরে 166 কোটি টাকার, ফুড অ্যালায়েন্সের সেক্টরে আমরা দেখতে পেয়েছি 145 কোটি টাকার টার্নওভার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে 140 কোটি টাকার টার্নওভার হয়েছে এই বিগত উইকে। তো এছাড়াও এই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের, মিডল্যান্ড ব্যাংক পিএলসি দ্বিতীয় অবস্থানে, যেখানে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের 24% মতো দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক, যেখানে 20% মতো দর বৃদ্ধি পেয়ে 17.70 ক্লোজ হয়েছে। রেনিউ জয়গেশ্বরের 15% শেয়ারের দর বৃদ্ধি পেয়ে 730 টাকা 50 পয়সায় দিন শেষ করেছে এবং শাহজিবাজারের প্রায় 14% মতো প্রাইস আপ হয়ে 38 টাকা 30 পয়সায় ক্লোজ হতে আমরা দেখেছি। এছাড়াও উইকলির মধ্যে সর্বোচ্চ দর হারানোর কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বরে শীর্ষে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স বিডি ফাইন্যান্স কোম্পানি, যেখানে প্রায় 16% মতো প্রাইস ফল করে 10 টাকায় অবস্থান করছে। ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের দর দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ শেয়ার প্রাইস ফল করেছে, যেখানে 15% মতো প্রায় 15.52% মতো প্রাইস ফল করে 4.90 তে দিন শেষ করেছে, সপ্তাহ শেষ করেছে। এবং সোনারগাঁও টেক্সটাইলের সেক্ষেত্রে 13.42% মতো শেয়ারের প্রাইস ফল করে 32.90 তে দিন সপ্তাহ শেষ করেছে। এর পরবর্তী অবস্থানে আমরা দেখতে পেয়েছি যে প্রাইম ব্যাংক, এসালম, শাইন পুকুর সিরামিক,
ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এসএস স্টিল, আলিফ ইন্ডাস্ট্রি এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার প্রাইস সিগনিফিকেন্টলি ফল করেছে। এছাড়াও দেশের ইকোনমিতে বেশ কিছু নিউজ সরাসরি পুঁজিবাজারকে প্রভাবিত করেছে বলে আমরা মনে করি। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যেটা হচ্ছে যে ইউএস এর যে শুল্ক নীতিতে যে পরিবর্তন আসছে সেটার একটা ইম্প্যাক্ট রয়েছে। এর পাশাপাশি ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা যে বাতিল করেছে তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে এনবিআর গতকালকে মানে গত বুধবার তারাও আর বেশ কিছু পণ্য ইন্ডিয়া থেকে আমদানির উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে 16 এপ্রিলে একটি বাংলা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে পুঁজিবাজারের 4টি সমস্যাকে আইডেন্টিফাই করা হয়েছে। এর মধ্যে একটু উল্লেখযোগ্য রয়েছে যে নেগেটিভ ইকুইটি, বিএসসিসির জনবল সংকট এবং আইপিওতে ভালো কোম্পানি আইপিওতে ভালো না আসা এবং বন্ড মার্কেটের উন্নয়ন না হওয়াকে এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এই বিষয়ে কমিশন খুব দ্রুত কাজ শুরু করবে বলে আমরা একটা আশ্বস্ত হয়েছি। দর্শক, সরকারের পট পরিবর্তনের পর 2024 সালের জুলাই থেকে 25 জানুয়ারি পর্যন্ত এই কয়েক মাসে বিভিন্ন কোম্পানি প্রায় 7,243 কোটি টাকা মূল্যের শেয়ার দান বা উপহার প্রদান করেছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে। আগের নিয়মে উৎসেকর আরোপ না থাকায় সরকার এতে রাজস্ব হারিয়েছে প্রায় 362 কোটি টাকা। স্পন্সর পরিচালক, অন্যান্য পরিচালক কিংবা প্লেসমেন্ট শেয়ার হোল্ডাররা এই সুযোগে দ্রুত বিক্রি করছে শেয়ার। এতে বাজারেও পড়েছে অস্থিরতা। মূলধনী করের উপর যে আগে যেরকম 5% হচ্ছে কর ছিল আর ব্যক্তির জন্য কোনো ক্যাপিটাল গেইনের কোনো ট্যাক্স ছিল না, এবং যেহেতু ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স 15% আরোপ করা হয়েছে, যার এটার ফলে আমরা দেখতে পেয়েছি যে ইনভেস্টররা গিফটের মাধ্যমেই শেয়ার হস্তান্তরের দিকে বেশি মনোযোগী হচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে গভর্নমেন্ট তার রাজস্ব আহরণটাও বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাজারের একটি স্থিতিশীলতাও ব্যাহত হচ্ছে বলে আমরা মনে করছি। গিফটের মাধ্যমে যদি একটি শেয়ারের দাম কথার কথা যদি 10 টাকার একটি শেয়ারের প্রাইসটা কোনো কারণে শেয়ারটা যদি ম্যানিপুলেশন করে হোক বা বিভিন্ন কারণে যদি মনে করে শেয়ারটা 100 টাকায় চলে গেল, তখন কোন একজন প্লেসমেন্ট হোল্ডার বা একজন শেয়ার হোল্ডার সে তার ছেলে মেয়ে বা পিতা মাতাকে নামে গিফট করলো, গিফট করে দিলে মনে কর মার্কেট প্রাইস সেদিন 100 টাকায় ক্লোজ হলো, আমি গিফট করে দিলাম আমার ওয়াইফকে, তখন কিন্তু আমার ওয়াইফের জন্য অর্জন মূল্য কিন্তু 100 টাকা হবে। পরবর্তীতে আমি এটা যদি বাজারে 90 টাকা করে বিক্রি করে কিন্তু আমার কিন্তু পুরোটা আমি ক্যাপিটাল গেইনটাকে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারছি। এটা একটা আমাদের মার্কেটে একটা ইনভেস্টরদের জন্য সুবিধা, কিন্তু আমরা মনে করি যে এটা আসলে সবাই তো ওইভাবে এটা এক্সারসাইজ করতে পারবে না। গিফট করার ব্যাপারে একটু ফর্মালিটিস গুলো মেনটেন করতে হয়। তো এই ধরনের সুযোগগুলো আসলে ডিরেক্টররা একমাত্র নিতে পারবেন, কারণ ডিরেক্টর এবং প্লেসমেন্ট হোল্ডার যাদের শেয়ারগুলো লক ইন থাকে তারাই এই গিফটের মাধ্যমেই আমার মনে ব্যক্তি ডিরেক্টর এবং প্লেসমেন্ট শেয়ার হোল্ডার যারা আছেন তারাই এই বেনিফিটটা আসলে এক্সারসাইজ করবে আর কি সামনে। তো এখন এই গিফট করে রাখলাম, প্রয়োজন অনুযায়ী যখন তখন শেয়ারটা সেল আসবে, এখন তখন কিন্তু আসলে আমরা বোঝা যাবে না কোন লেভেলে কি পরিমাণ শেয়ারটা সেল আসবে, এই জিনিসটা কিন্তু আসলে আইডেন্টিফাই করা পসিবল হবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বাজারে কিছু স্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হতে পারে। দর্শক, শেয়ার টকের প্রতিটি পর্বেই বাজার উন্নয়নে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। আজকের পর্বটি সাজানো হয়েছে শেয়ার বাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কথা শোনার জন্য। তারা বর্তমান বাজার নিয়ে কি ভাবছে, টাস্ক ফোর্সের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নে কমিশনের কার্যক্রম কতটুকু অগ্রসর হলো, বিএসইসিকে ঘিরে বিনিয়োগকারীদের যে চাপা ক্ষোভ বিরাজ করছে সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা করছে কমিশন, তা জানবো আজকের পর্বে। দীর্ঘদিন লেনদেন যেন আটকে আছে ফেবিকলের মতো, হাউজে নেই বিনিয়োগকারী, বাজারেও নেই প্রাণ। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে সিকিউরিটিজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলো পড়েছে অস্তিত্ব সংকটে। বর্তমান বাজার পরিস্থিতিতে বিএসইসি কি ভূমিকা পালন করছে তা জানবো সংস্থাটির মুখপাত্রের কাছে। বর্তমান বাজারের এই উন্নয়নের জন্য এবং সংস্কারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেইখানে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট এক্সপার্ট, পুঁজিবাজারের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে করা হয়েছে। তারা এই বাজারের
বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সংস্কার দরকার বাজারের উন্নয়নের জন্য, বাজার ভালো হওয়ার জন্য, সেই কাজগুলোই কিন্তু তারা করছে এবং তাদের সংস্কার প্রস্তাবগুলো দিয়ে যাচ্ছে। কমিশন বাজারে গভর্নেন্সটা ফিরিয়ে আনতে চায়, যার যে কাজ তাকেই করার জন্য কমিশন করার যেই স্বাধীনতা সেটা দিতে চায়। যেখানে স্টক এক্সচেঞ্জের যে কাজ সেটা স্টক এক্সচেঞ্জ করবে, যেটা ব্রোকার হাউস বা স্টক ডিলার যারা তাদের যে কাজ তারা সেটা করবে, মার্চেন্ট ব্যাংকার ইস্যু ম্যানেজারের কাজ করবে। এই ক্ষেত্রে যেই সংস্কারগুলো দরকার সেটা টাস্ক ফোর্সের মাধ্যমে কমিশন যখন প্রস্তাব পাবে সেই প্রস্তাব অনুযায়ী কাজ করে যাবে। দর্শক, মার্জিন ঋণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঁজিবাজার, আবার গতিশীলতা আনতে প্রয়োজন মিউচুয়াল ফান্ডগুলোকে সক্রিয় করা। এছাড়া নতুন বিনিয়োগকারী আনার পাশাপাশি আস্থা ফেরাতে জরুরি হয়ে পড়েছে ভালো আইপিও। এই তিন সমস্যার সমাধানে গঠিত টাস্ক ফোর্স তিনটি আলাদা আলাদা খসড়া জমা দিয়েছে কমিশনের কাছে। সর্বশেষ কি অবস্থা সেগুলোর তা জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। বিনিয়োগকারীদের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, স্টক ব্রোকার এদেরকে মার্জিন ঋণের কারণে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, বিশেষ করে বিনিয়োগকারীরা এবং বিনিয়োগকারীর পাশাপাশি আমাদের যে স্টক ব্রোকার এবং পোর্টফোলিও ম্যানেজার। আর এই যে ক্ষতির যে বিষয়টা, এটা কিন্তু প্রথমেই সংস্কারের প্রস্তাব দিয়েছে আমাদের টাস্ক ফোর্স, এবং সেই যে প্রাথমিক খসড়া প্রস্তাব সেইটা কমিশন পাবলিক ওপিনিয়নের জন্য জনগণের কাছ থেকে মতামত গ্রহণ করেছে। এই মতামতগুলো কমিশন টাস্কফোর্সের কাছে রিভিউ করার জন্য পাঠিয়ে দিয়েছে। টাস্কফোর্স জনগণের যে মতামত, স্টেক হোল্ডারদের যে মতামত, এইগুলো রিভিউ করে যে ফাইনাল যেই প্রস্তাবনা মার্জিন ঋণের উপরে দেবে সেটা বিবেচনায় নিয়ে কমিশন যে আইনি প্রক্রিয়া সেটা শুরু করে দেবে এবং মার্জিন ঋণ এর যে ক্ষতি, মার্জিন রুলের যেই গভর্নেন্স সেটা এনশিওর করবে মার্জিন রুল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট বা প্রোডাক্ট সে কিন্তু ইস্যু করে। পক্ষান্তরে এই যে ইউনিট ইস্যু করে যে ফান্ডটা নিল, এই ফান্ডটা কিন্তু আবার পুঁজিবাজারে বিনিয়োগ করে। এতে পুঁজিবাজারে কি হয়? ডিমান্ড ক্রিয়েট হয়। আপনারা যেটা বলছেন যে বর্তমান পুঁজিবাজারকে যদি ভাইব্রেন্ট করতে চাই তাহলে এই ধরনের এই ইনভেস্টমেন্ট কিন্তু দরকার, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এই কারণে কিন্তু আমাদের এই টাস্ক ফোর্স এই মিউচুয়াল ফান্ডের উপরে তারা কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে। এই খসড়া সংস্কার প্রস্তাবও কমিশন আপনার পাবলিক ওপিনিয়নে দিয়েছিল। পাবলিক ওপিনিয়নগুলো আমরা নিয়েছি, স্টেক হোল্ডারের ওপিনিয়ন নিয়েছি, এটাও আমরা আবার টাস্ক ফোর্সের কাছে আমরা এটা রিভিউর জন্য পাঠিয়ে দিয়েছি। টাস্ক ফোর্স এটা রিভিউ করে আমরা আশা করছি যে অতি সত্বর তাদের ফাইনাল রিকমেন্ডেশন দিবে। ফাইনাল রিকমেন্ডেশন যদি আমরা পেয়ে যাই, আমাদের যে আইনি প্রক্রিয়া টাস্ক ফোর্সের যেই সংস্কার প্রস্তাব সেই অনুযায়ী আমরা মিউচুয়াল ফান্ড বিধিমালাটা সংস্কার করব। সংস্কার করলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে গভর্নেন্স এনশিওর হবে, জনগণের আস্থা বাড়বে, জনগণ সাধারণ বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে এবং মিউচুয়াল ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। মার্কেটটা আমাদের ধারণা যে এই ইনস্টিটিউশনাল, এই ধরনের প্রফেশনাল ইনস্টিটিউশনাল বিনিয়োগের মাধ্যমে ভালো হয়ে আসবে। বর্তমান কমিশন কিন্তু পুঁজিবাজার ভালোর উদ্দেশ্যেই কাজ করছে। একটা জায়গায় দেখেন যে এই যে বিগত 15-16 বছরে ভালো আইপিও কিন্তু আপনার আসেনি। আসলে বাজারে যখন বিনিয়োগকারীর প্রশ্ন আসে তখন কিন্তু ভালো সিকিউরিটিজের একটা প্রশ্নও আসে। তো গত 14-15 বছরে যেহেতু ভালো কোম্পানি তালিকাভুক্ত হয় নাই, কাজেই আমাদের এই স্টক মার্কেটে ভালো সিকিউরিটিজের কিন্তু অভাব রয়েছে। এই কারণে কিন্তু থার্ড পর্যায়ে আমাদের টাস্ক ফোর্স এই পাবলিক ইস্যু রুলস, আইপিও রুলসের জন্যও একটা সংস্কার প্রস্তাব কিন্তু দিয়েছে। সেই প্রস্তাবের জন্যও কিন্তু আমরা
আপনার পাবলিক ওপিনিয়ন, স্টেক হোল্ডার ওপিনিয়ন নিচ্ছি, এটা চলমান রয়েছে। এইটা যখন আমরা পেয়ে যাব, এটাও কিন্তু টাস্কফোর্সের কাছে আমরা পাঠিয়ে দেব। এবং এই আইপিও রুল যদি সংস্কার করা যায়, আমাদের ধারণা যে ভালো কোম্পানি তারা আসবে। ভালো কোম্পানি আসছে না, তার একটা কারণ যেমন ভালো প্রাইস তারা পায় না, এই কারণে আসে না। সেটা যদি আমরা ভালো কোম্পানি আইপিও করে স্টক মার্কেটে লিস্টেড হয়, তাহলে পুঁজিবাজারে আমরা ভালো কিছু সিকিউরিটিজের সরবরাহ পাবো, বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যাবে এবং এখানে বিনিয়োগ বাড়বে বলে আমরা আশা করি। দর্শক, বর্তমান শেয়ার বাজারে মন্দা অবস্থা হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত জরিমানা আরোপ। পুনর্গঠনের পর এখন পর্যন্ত 1000 কোটি টাকার উপরে জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা। তবে আসার কথা হলো জরিমানা আদায় করা শুরু করেছে বিএসইসি। তবে মোট জরিমানার তুলনায় তা খুব সামান্য। তবে বিএসইসিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও যাবেন গ্রেফতার কারাগার পর্যন্ত। বর্তমান কমিশন শক্তভাবেই যেই সমস্ত মার্কেট মিসকন্ডাক্ট হয়েছে, মার্কেটের যেই সমস্ত ব্যত্যয় ঘটেছে, ব্যত্যয়কারীদের বিরুদ্ধে জরিমানা করে যাচ্ছে। এই জরিমানার পরিমাণ বেশ, অনেকেই আপনারা দেখছেন যে অনেক পরিমাণ। কারণ এটা মার্কেট শৃঙ্খলার জন্য জরিমানা কিন্তু জরুরি। আর জরিমানা আদায়ের যে বিষয়টা আপনারা বলছেন, আদায়ের যে বিষয়টা, কমিশন কিন্তু জরিমানা ইতিমধ্যে 3-4 কোটি টাকা জরিমানা অলরেডি আদায় করেছে। আর বলবেন যে এত পরিমাণ জরিমানার মধ্যে স্বল্প আদায়, আসলে জরিমানা আদায়ের কিন্তু আমাদের যে লিগ্যাল যেই ফ্রেমওয়ার্ক, আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969-এর সেকশন 26-এ এখানে কিন্তু একটা বিষয় বলে দেওয়া হয়েছে যে আমরা যে জরিমানা করি, সেই জরিমানার অর্ডারে কেউ যদি অ্যাগ্রিভড হয়, তাহলে কিন্তু সে রিভিশনের জন্য আবেদন করতে পারে। কাজেই জরিমানা কিন্তু আদায় একটা লেন্দি প্রসেস, এটা প্রসেসে রয়েছে। প্রসেস শেষ হলে জরিমানা আদায় হবে। রিভিশন এবং রিভিউয়ের পরেও দিল না, তখন কমিশন কিন্তু এটা কি করতে পারে, সার্টিফিকেট কোর্টে মামলা করতে পারে পিডিআর অ্যাক্ট অনুযায়ী। তখন এটা পাবলিক ডিমান্ড হিসেবে তৈরি হয়ে যায়। আর কেউ যদি এই পাবলিক ডিমান্ড যদি না দেয়, তখন আমাদের যে সার্টিফিকেট কোর্টের যে ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারে। ওয়ারেন্ট করে তাদেরকে কিন্তু আপনার জেলে নিয়ে যেতে পারে। বর্তমান কমিশন অনিয়ম রোধে আপোষহীন হয়ে কাজ করছে। নানা তদবিরও গলছে না নিয়ন্ত্রণ সংস্থার হৃদয়। সেটি পুঁজিবাজারের জন্য অত্যন্ত ভালো খবর হলেও দিন শেষে কিন্তু বিনিয়োগকারীরা দেখছেন তাদের পোর্টফোলিওর ভয়াবহ অবস্থা। আর কত তলানিতে ঠেকবে বিনিয়োগকারীদের পুঁজি, কিংবা রাতের আধার কেটে নতুন সূর্য উঠবে এমন আশা কি করবে ক্ষতিগ্রস্তরা? এই কমিশন যেই দিন থেকে জয়েন করেছে, পরদিন থেকেই তারা আইন অনুযায়ী যেই কাজটা করা দরকার, যার যেটা কাজ তাকে দিয়ে করানোর কথা এসছে। এবং স্টক এক্সচেঞ্জের দায়িত্ব যেটা স্টক এক্সচেঞ্জ করবে, সিডিবিএলের দায়িত্ব সিডিবিএল করবে, ইস্যুয়ার কোম্পানি তার দায়িত্ব ইস্যুয়ার কোম্পানি করবে। বর্তমান কমিশন সেটাই বিশ্বাস করে। কমিশন কারো উপরে কোনো চাপিয়ে দিতে চান না। আর একটা বিষয় হলো, কেউ কোনোভাবে চাপ সৃষ্টি করলে অথবা কেউ কোনো তদবির করলে সেটাও আপোষ করেন না। কমিশনের যে মূল দায়িত্ব সেটাই হলো ইনভেস্টর প্রোটেকশান। কমিশনের যত কর্মকাণ্ড ইনভেস্টরদের নিয়ে, ইনভেস্টরদের স্বার্থ রক্ষাতেই কমিশন কাজ করে যাচ্ছে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, গভর্নেন্স এর কথা আমরা বললাম, সব কিছুই কিন্তু ইনভেস্টরদের জন্য। আমরা প্রথমেই আপনিও অবতারণা করেছেন যে মার্কেট ভালো হওয়ার জন্য কি করণীয়, সেটা কিন্তু সংস্কারের মধ্যে কিন্তু এসে যাবে। এই যে আমরা বলেছি ভালো আইপিওর কথা, যেন ভালো আইপিও আসে, ভালো সিকিউরিটিজ বাজারে লিস্টেড হয়। আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কথা বলছি, মিউচুয়াল ফান্ড যেন মার্কেটে বিনিয়োগ করে। এই যে জায়গাগুলো কিন্তু বিনিয়োগকারীদের জন্যই। আমরা বা এই কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে মার্কেট প্রকৃতপক্ষেই বিনিয়োগকারীদের
আস্থার জায়গা হিসেবে সৃষ্টি হবে। দর্শক, এবারে বিনিয়োগ শিক্ষা পর্ব। আপনি আপনার অর্থকে কোন খাতে বিনিয়োগ করবেন সেটি সম্পূর্ণই আপনার বিষয়। তবে যেখানে রিটার্ন বেশি পাওয়া যায় সেখানে বেশিরভাগ মানুষ বিনিয়োগ করতে চান। একজন নতুন বিনিয়োগকারীর জন্য সবসময়ই সতর্ক থাকতে হয়, কারণ বিনিয়োগ সবসময় পরিকল্পনা অনুযায়ী করতে হয়। প্রথম বিনিয়োগে আপনার কিছু অর্থ লোকসান হতেই পারে, কিন্তু তাতে হতাশ হয়ে ভেঙে পড়ার কিছু নেই। তবে অন্ধভাবে বিনিয়োগ নয়। অন্ধভাবে কোনো শেয়ার কেনা মানেই আপনি কোনো বিনিয়োগ করছেন না। বিনিয়োগ তাই যা বুঝে শুনে করা হয়, যা আপনাকে স্বস্তিতে রাখে। গবেষণাকে গুরুত্ব দেয়া। অনেকে বিনিয়োগের ক্ষেত্রে গবেষণাকে গুরুত্ব না দিয়ে বিনিয়োগ করেন বা বাজারে অন্যদের কথা মতো শেয়ার কেনাবেচা করেন। আপনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে ওই কোম্পানি সম্পর্কে এবং তার ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে আগে জেনে নিন, এরপর সিদ্ধান্ত নিন কি করবেন। সময় জ্ঞান থাকতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগের আগে সময় জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। ধরুন আপনি একটি বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয় করছেন, তাহলে মধ্যমেয়াদী পরিকল্পনা করতে পারেন। আবার যদি আগেভাগে বিনিয়োগ করতে চান তবে সেটা হতে পারে দীর্ঘমেয়াদী। এখন আপনাকে নিতে হবে বিনিয়োগের সময় উপযোগী সিদ্ধান্ত। মুনাফা, প্রত্যাশা ও ঝুঁকির মধ্যে ভারসাম্য। বিনিয়োগে যেমন মুনাফা প্রত্যাশা থাকবে তেমনি ঝুঁকিও থাকবে। অবশ্যই এ দুটোর মধ্যে ভারসাম্য বিবেচনায় নিতে হবে, যাতে কোনো ক্রমে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেও আপনার যেন ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের 90 দিনের স্থগিতাদেশ থাকায় ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.14% কমে দাঁড়িয়েছে 39,142 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.28% বেড়ে দাঁড়িয়েছে 5,283 পয়েন্ট। পতন থেকে বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 4.58 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8,276 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 3.13% বেড়ে দাঁড়িয়েছে 21,206 পয়েন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপে স্বাভাবিক অবস্থা থাকলেও চমক দেখিয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 3.41% বেড়ে দাঁড়িয়েছে 34,730 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.19% বেড়ে দাঁড়িয়েছে 3,277 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 6.37% বেড়ে দাঁড়িয়েছে 78,553 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.27% বেড়ে দাঁড়িয়েছে 1,17,764 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 18তম পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।